আমি আগেই আপনাদের বলছিলাম ফ্যাসিস্ট তারেক রহমান উগ্রবাদী এবং জঙ্গিদের বিশ্বস্ত গডফাদার। এইবার বিশ্বাস হয়েছে তো? তারেকের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়াইয়া বলে দেশে কোনো জঙ্গি নাই, অন্যদিকে তথ্যমন্ত্রী মিডিয়ার সামনে এসে বলে হ্যাঁ দেশে অনেক জঙ্গি আছে, সরকার তাদের নির্মূলে কাজ করতেছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে বলতেছে জঙ্গিরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাইতে পারে, এই জন্য সচিবালয় সহ এয়ারপোর্ট গুলোতে তারা এক্সট্রা নিরাপত্তা জোরদার করো। অন্যদিকে র্যাব হেডকোয়ার্টার থেকে বলা হচ্ছে না, জঙ্গির এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে না। আসলে জনগণ যাবে কোথায়? জঙ্গি আছে কিনা নাই এই ভিডিওটা একটু ভালো করে দেখেন। একজনের কাছে দেওয়ার জন্য বলেছে, ভাড়া দিয়ে দিয়েছে, দিতে গেছে, সে আর নিয়ে নি। উল্টাও বোমা বানাইয়া পার্সেলে করে বোমাটা পাঠাই দেওয়া হয়েছে। যার কাছে পাঠাইয়া দিছে টাকা তারও দিয়ে দিছে, কিন্তু যে নিতে এসে সে আর নিতে আসে নাই। কৌতূহল বশত তারা বাক্সটা খুলতেছিল আর ভিডিও ধারণ করতেছিল, খোলার লগে লগে ঠাস করে ফাইটটা গেছে। এটা তো পরীক্ষামূলক বোমা রে ভাই। এরই মধ্যে শীর্ষ গণমাধ্যম কর্তৃক অনুসন্ধানী প্রতিবেদন আপনাদের সামনে পেশ করেছি। সেখানে উঠে এসেছে নৌবাহিনীর মধ্যে অফিসার পদে তেহরিকি পাকিস্তান তথা টিটিপির শীর্ষ জঙ্গি সদস্যরা অফিসার পদে ঢুকে গেছে। এগুলো সব ডেভিল ইউনূসের আমলে ঢুকানো হয়েছে। আপনারা জানেন ডেভিল ইউনূস ক্ষমতা দখলের পরে কিভাবে জঙ্গিদেরকে ছাইড়ে দেওয়া হয়েছে সারা দেশব্যাপী। আপনারা জানেন বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হয়েছে। এই ফ্লাইট গুলো কি আসে? আমি অনেক আগে থেকে বলছি না, পাকিস্তান থেকে জঙ্গিবাদে বাংলাদেশে আমদানি করার মতো কোনো সম্পদ নাই। সেটাই হচ্ছে, সেটাই করতেছে ফ্যাসিস্ট তারেক, যেটা ডেভিল ইউনূস উদ্বোধন করে গেছে, আর ফ্যাসিস্ট তারেক তাদের নিরাপত্তা দিতেছে। আজকে এয়ারপোর্ট থেকে পাকিস্তানের শীর্ষ জঙ্গি সংগঠন তথা টিটিপির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বা সম্পৃক্ত রয়েছে এমন তথ্য প্রমাণের ভিত্তিতেই গোয়েন্দা পুলিশ এক সহযোগী জঙ্গিকে আটক করেছে। ভালো করে নিউজটা একটু শুনেন। পাক জঙ্গি সংগঠন টিটিপির সাথে সম্পৃক্ততার অভিযোগে বিমানবন্দর থেকে যাত্রী আটক। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি এর সাথে সম্পৃক্ততার অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার 27 এপ্রিল বিকেলে চীন যাওয়ার পথে ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ আবু বকর, পাসপোর্ট নাম্বার A071566620। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আশরাফাবাদের 280 বি রূপনগর এলাকার তাজুল ইসলামের পুত্র। ঘটনার বিবরণ, বিমানবন্দর সূত্র জানায় আজ দুপুর 2টা 27 আবু বকর চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে MU2036 গুয়ানজু যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন। তবে গোয়েন্দা সংস্থা DJFI CTUB এর নিকট থেকেই তার সাথে জঙ্গি সম্পৃক্ততার তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশনের INS এলাকা থেকে তাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া হস্তান্তর। আটকের পর ইমিগ্রেশন নথিতে সেলফ অফলোড প্রদর্শন করে এবং জিডি নম্বর 2150 মূলে তার বহির্গমন সিল বাতিল করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকাল 4 ঘটিকায় DJFI এর মেজর ফেরদৌস আহমেদ অভিযুক্ত আবু বকরকে বিমানবন্দর এলাকা থেকে বের করে র্যাব 1 এর অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমানের নিকট হস্তান্তর করেন। র্যাব সূত্র জানা গেছে আটককৃত ব্যক্তির সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগাযোগ এবং তার বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। বর্তমানে তিনি র্যাব হেফাজতে রয়েছেন। আপনারা জানেন 1 থেকে 6 সালের কথা। এই বাংলা ভাই, এই শীর্ষ জঙ্গি হরকাতুল জিহাদ মুফতি হান্নান কার ছত্রছায়া ছিল? সেই সকল শীর্ষ জঙ্গি এবং সন্ত্রাসীদের মাথায় হাত রেখে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়া তাদের আশীর্বাদ করে বলছিল দেশের জনগণ আর আওয়ামী লীগ এদেরকে আতঙ্কের মধ্যে রাখবা এবং পার্শ্ববর্তী দেশ ভারতে যেমনে ভারত তেমনে হামলা চালাইয়া 7 সিস্টার দখলে নেবা। এরপর পরই জানেন দেশের 62 জেলায় ভয়াবহ সে একযোগে সিরিজ হামলা, 21 গ্রেনেড হামলা, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার নিজ এলাকায় কোটালীপাড়ায় 73 কেজি বোমা এবং ভারতে আক্রমণের উদ্দেশ্যে 10 ট্রাক অস্ত্র। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই যে লুৎফুজ্জামান বাবর আজকের কথিত MP হয়েছে, আর সেই প্রধানমন্ত্রীর সওয়াল তারেক আজকে কিন্তু দেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হইয়া গেছে। সুতরাং চোখ কান খোলা রাখেন, যা কয় আপনি হুট করে বিশ্বাস করে ফেলাই না, তাইলে কিন্তু নিজেদের বাস নিজেই লবেন। সেই প্রধানমন্ত্রীর পোলা আজকে দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় দেশের শীর্ষ জঙ্গিরা গ্রেপ্তার হবে, এইটা কিভাবে চিন্তা করেন? তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলে মুক্তিযুদ্ধের
মুক্তিযুদ্ধের চেতনা আইনে জাতিকে বিভাজিত করা যাবে না, এর মানেই হচ্ছে এই জঙ্গি এবং জামাতি জঙ্গিদের সাথে স্বাধীনতার কোন পক্ষের শক্তি বিভাজিত করা। আরে মিয়া, যতদিন পর্যন্ত এই দেশের রাজাকার বা শীর্ষ জঙ্গিগুলো আছে ততদিনই তো তাদের সাথে কিভাবে আমি একসাথে চলবো? কোন সূত্রে, কোন আইনের ভিত্তিতে বলতে পারেন একটু কথা? তিনি আবার বলতেছে দেশে কোনো জঙ্গি নাই, চরমপন্থীরা আছে। জঙ্গি না চরমপন্থীরা? তার মানে বাংলাদেশে কোনো জঙ্গি ইতিপূর্বে ছিল না? জীবন বাজির এই আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের র্যাব এবং পুলিশ সদস্যরা এই সকল জঙ্গিদের আটক করেছিল, যে সকল জঙ্গিদেরকে ডেভিলিনো সাইরা দিছিল। আর বর্তমান বিএনপি সরকার এসে কোনো জঙ্গি খুঁজে পাইতেছে না। ওই 1 থেকে 6 সাল পর্যন্ত সারা দেশের 62 জেলা যখন সিরিজ হামলা হয়েছে, 21 গ্রেনেড হামলার মতো ভয়াবহ হামলা হয়েছে, আগামী তো এই দেশবাসী এই যেভাবে পার্সেল কুরিয়ার এবং দোকানের মধ্যে যে ব্যাগ ঠেক রাখা যাবে ওর মধ্যেই বোমা থাকবে। সাবধানতা অবলম্বন করতে হবে, দেশবাসীকে মাথায় রাখতে হবে। এই সরকার নিজেই এই সকল জঙ্গিদের ছত্র ছায়া দিয়ে রাখতেছে, তা না হলে তারা এতদিন আটক করতো। কারা জেল থেকে পালাইছিল, কোন কোন যুগের জেল থেকে পালাইছিল, তাদের ধরা এই প্রশাসনের কাজ মাত্র 24 ঘন্টা, কিন্তু 2 মাস হয়ে গেছে তারা আটক তো দূরের কথা, এখন আবার বলতেছে দেশে কোনো জঙ্গি নেই, চরমপন্থী আছে। বুঝেন তাদের কিভাবে তারা আশ্রয় দিয়ে যাচ্ছে? মাথায় রাখবেন, ওই সেনাবাহিনীর 2 জন সাবেক কর্মকর্তা তথা ওই যে কর্নেল হাসিব, এরপরে যে যুদ্ধ অপরাধী বাচ্চা ওই যে গামছা আজমের ফোলা আছে না, জঙ্গি আর একটা, এরাই মূলত এই সকল জঙ্গিদের সাথে সম্পৃক্ততা। জঙ্গিরা শুধু বিমান বাহিনীর অফিসার পদে না, ক্যান্টনমেন্টে আছে সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান ওয়াকারি তো জঙ্গিদের বড় মদতপুষ্ট ব্যক্তি। শুনে নেই ওই যে মাদারীপুরের কথিত এমপি হামজালা হেনে হাইটটা যাওয়া দিলে এবার পাশ থেকে বলে জঙ্গি এমপি হাইটটা যায়। সংসদে তো জঙ্গিদের একটা আতুর ঘরে পরিণত হয়েছে। তাই জনগণকে সোচ্চার হইতে হবে, জঙ্গি মদতপুষ্ট এই বিএনপি সরকার এবং জঙ্গিদের আতুর ঘর ওই বিরোধী দল, এদের বিরুদ্ধে আপনাদের রাজপথে নামতে হবে। তাদের বিরুদ্ধে এই দেশের জনগণকে প্রতিবাদ করতে হবে, তা নাহলে কিন্তু বোমাবাজির আঘাতে আপনার জীবন নাশ হবে। এই অবস্থা থেকে জাতি পরিত্রাণ পাবে এবং একটা স্বাভাবিক সামাজিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে। কিন্তু দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি মব বিষয়ে তার বক্তব্য তিনি বলেছেন মব এখানেই শেষ। তিনি বলেছেন যে মব আর হবে না বা মব আর করতে দেওয়া হবে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিগত মার্চে এপ্রিলে এই সরকার ক্ষমতায় আসার পরে মার্চের থেকে এপ্রিলে এটার পরিমাণটা অনেকটুকুই বেড়েছে। বিশেষ করে এপ্রিল মাসে মবে মৃত্যু হয়েছে 21 জন এবং মার্চে যেটা ছিল 19 জন, 19 জনের থেকে এটা উন্নীত হয়ে 21 জন হয়েছে। তাহলে এটা কমার চাইতে বেশি হওয়ার লক্ষণটাই দেখা যাচ্ছে। তো আসলে এটা বর্তমান সরকার 2.5 মাসে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা সংসদে তার আলোচনায় তিনি যে তথ্য দিয়েছেন শুধু সেটাও যদি আমরা ধরি, সেটা হচ্ছে 2.5 মাসে 446 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ধর্ষণ হয়েছেন 666টা। এটা সরকারি রেকর্ডে মামলা হয়েছে। তো সরকারি রেকর্ডের বাইরে যত ঘটনা হয়েছে সেটা তো আরো ভয়াবহ। তো এই ক্ষেত্রে আমি 2-1টা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, যেটা সমাজের বর্তমান প্রেক্ষাপটে এই পরিস্থিতিটা, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মব সংস্কৃতি কোন জায়গায়। আপনারা জানেন স্কুলে যাওয়ার পথে 6ষ্ঠ শ্রেণীর একটা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে দিনভর ধর্ষণ করা হয়েছে এবং মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা এর আগে আমরা আরো একটি লোমহর্ষক ঘটনা আমরা জাতি প্রত্যক্ষ করেছেন, যেটা আসলে এমন ভাবে অপরাধগুলো হচ্ছে যেটা পূর্বের ঘটনাগুলোকেও ছাড়িয়ে যাচ্ছে। যেমন যেটা আমরা ইতিপূর্বে আমরা দেখেছি পিতার কোলে শিশু হত্যা হয়েছে বিএনপির এর আগের সরকারের সময়, তখনকার সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী। সেই সময় তিনি একটা কথা বলেছেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। পিতার কোলে শিশু গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, অথচ তিনি বলেছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো এখন আমরা তার চাইতেও ভয়াবহ ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে মাতৃগর্ভেও শিশু নিরাপদ নয়। আপনারা জানেন একজন মাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে এবং তার গর্ভের শিশু সন্তানটাও সেই একই কবর থেকে সেটা উদ্ধার হয়েছে, যেটা টাঙ্গাইলের মির্জাপুরে। তো আমরা আজকে মাতৃগর্ভেও শিশুরা নিরাপদ নয়। যশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশ মেরে আসামি ছিনতাই। কুষ্টিয়ার মাজারে ইতিপূর্বে আপনারা দেখেছেন হামলা করে ভাঙচুর করা হয়েছে, একজন পীরকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং আপনারা জানেন এর আগে সরকারের সময়ে যে চাঁদাবাজির যে ব্যাপারটা, সেখানে গরিব দুস্থদের বিনামূল্যে যিনি 2000 কিডনি প্রতিস্থাপন করেছেন সেই ডাক্তার কামরুল হাসানের হাসপাতালও মব করা হয়েছে এবং চাঁদার জন্য সেটাকে চাঁদাবাজি করা হয়েছে।
ছিনতাইকারীর হাতেও অল্প এই সপ্তাহেরই ঘটনা, একজন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী, আপনারা জানেন একজন সম্ভাবনাময়ী তরুণ, এটা চোখের পানি আসেনি এমন কোন মানুষ আপনি পাবেন না বাংলাদেশে। বুলেট বৈরাগীর মৃতদেহের উপর তার স্ত্রীর যে আহাজারি, এই মৃত স্বামীকে আঁকড়ে ধরে তার যে আহাজারি, সেই বুলেট বৈরাগীকে সেখানে ছিনতাইকারীরা হত্যা করেছে। এর আগে ময়মনসিংহে আপনারা জানেন আরেকটি লোমহর্ষক ঘটনা হয়েছে, যেটা মব দীপচন্দ্রন দাস, তাকে ধর্ম অবমাননার দায়ে গাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এর আগে আমি দুই একটা মব আপনার কাছে, এই ঘটনাগুলো আসলে কেন, এটা মবের একটা ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা এর আগে আপনারা জানেন মৃতদেহ কবর থেকে তুলে একজন পীর নুরুল পাগলাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। তো এটা শুধু এপ্রিল মাসে 312টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তো এই যে আরেকটা ঘটনা আপনারা গত পরশুদিন যেটা কালের কণ্ঠে তুলে এনেছেন, সেটা হচ্ছে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি এইটা আগের ঘটনা, এটা 5 তারিখের পরে আগের ঘটনা। জি, আগের ঘটনা আগের ঠিকই, এটা ইউনূস সরকারের সময়, এবং এটার সাথে একজন উপদেষ্টাকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে, রেজওয়ানা হাসানকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে 4 ঘন্টা ধরে মব করা হয়েছে একজন মুক্তিযোদ্ধাকে। তো আমি এই মবের ঘটনাগুলোকে আমি বলবো যে আমরা ইউনূস সরকারের সময়ে যে মব গুলো হয়েছে সেই ধরনের মব কেন এখন হবে? এখন তো আমরা এটা একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, এখানে তো জনগণ একটা স্বাভাবিক রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক স্থিতিশীলতা আমরা আশা করি। তো আমি বলবো যে এই অবস্থা থেকে কেন মব কমছে না, এটা বলতে গেলে আপনাকে দেখতে হবে যে আসলে বিষয়টা কি। মব কমছে না আইনের শাসনের অভাব এবং আস্থার সংকটের কারণে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটা আইনের শাসন, আপনারা জানেন বিচার বিভাগের অবস্থা, সেখানে স্বাভাবিক কোন রাজনৈতিক বিচার কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না আইনের আস্থার সংকটের কারণে। বিচারহীনতার সংস্কৃতি, ক্ষমতার পালাবদলের কারণে একটা পক্ষ আজকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে গেছে, এবং সেখানে যারাই মবের শিকার হচ্ছেন তারা দেখবেন যে কোনো না কোনো ভাবে ওই মবকারী গোষ্ঠীর চাইতে দুর্বল এবং নিরীহ। তো রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা, এবং অন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখানে অনেক ধরনের গুজব তৈরি করা হয় বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়ে। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে সহনশীলতার অভাব। এই জায়গায় থাকেন, আমি আপনার কাছে আবার আসবো। সহনশীলতার অভাব, এই জায়গায় আসবো আপনার কাছে। ডক্টর মোল্লা হক, এই যে উনি বলছিলেন যে এই মবের একটি নির্বাচিত সরকার, যেভাবে হোক একটি সরকার নির্বাচিত হয়েছে, সেই আমরা অন্তত একটা বিশ্ব বাটপাড়ের হাত থেকে রক্ষা পেয়েছি সাময়িকভাবে, এবং সেই জায়গায় একটা নির্বাচিত সরকার আসছে। যে পদ্ধতির নির্বাচন হোক, এই নির্বাচন নিয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যেও নানা আলোচনা সমালোচনা আছে তাদের নিজেদের মধ্যে। তো এরপর মানুষের একটা প্রত্যাশা ছিল, যেটা বলছিলেন আলাবস্থায় টিটু, বা আমরা সবাই যেটা বলছিলাম, যে এরপর মানুষের একটা প্রত্যাশা ছিল হয়তো কিছুটা স্বস্তি আসবে সমাজে। আসলে স্বস্তি আসতেছে না কেন? কেন শৃঙ্খলা আসতেছে না? কেন মানুষ শান্তিতে চলাফেরা করতে পারছে না, রাস্তায় নামতে পারছে না? যখনই নামে তখন তার মধ্যে একটা ভয় কাজ করে, আমি কি আবার বাসায় ফিরতে পারবো এই মবের রাজত্বে? জি, ধন্যবাদ বিপুল ভাই আপনার চমৎকার প্রশ্নের জন্য। শুরুতে আমি শুভেচ্ছা জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকেই আমাদের প্রোগ্রাম শুনছেন, এবং সাথে আমি অবশ্যই শুভেচ্ছা জানাই আমার সহ আলোচক টিটু ভাই এবং জিয়া ভাইকে। আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার আসলে উত্তর অন্তর্নিহিত আছে আমাদের 2024 সালের 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যা হয়েছে সেই ঘটনাগুলির সাথে এটা অন্তর্নিহিতভাবে ওতপ্রোতভাবে জড়িত। আমি যদি অ্যানালাইসিসটা করি আপনার সাথে, 1 নম্বর অ্যানালাইসিস হচ্ছে 2024 সালের 5ই আগস্টের পর আপনি দেখেন অফিসিয়াল রেকর্ড অনুসারে 44 জন পুলিশকে হত্যা করা হয়েছে অফিসিয়াল রেকর্ড অনুসারে। যদিও আপনার এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, তারপরে হচ্ছে আরো বেশ কিছু যারা আওয়ামী পন্থী লোক নয়, আওয়ামী লীগকে পছন্দ করে না, তারা পর্যন্ত বলেছে 1000-এর ওপরে পুলিশ মারা গেছে। তো অসংখ্য মিডিয়াতে এসছে, বা আমরা ধারণা করছি যে পুলিশ 1000-এর উপরে পুলিশ মারা গেছে। বাট আপনি যদি আমাকে বলেন প্রমাণ দিতে, আমি আপনাকে 44 জনের প্রমাণ আমার কাছে আছে, সেটা দিতে পারবো। আর 178 জনের মতো পুলিশ অফিসার যারা মিসিং ইন অ্যাকশন, MIA,
তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন তারা কি পালিয়ে গেছেন, তারা মরে গেছেন, না তারা গুম হয়েছেন, উই ডু নট নো। তো এই 178 জন আর 44 জন যদি অ্যাড করি, আপনি ধরে নেন ইন দ্য ভিসিনিটি অফ 240 ইন দ্য ভিসিনিটি অফ 230 পুলিশ সদস্য মারা গেছেন বা নিখোঁজ আছেন। এইটা এবং সারা বাংলাদেশে 490টি থানা আক্রমণ করে অস্ত্রগুলি লুটপাট করা হয়। পুলিশ সদস্যদেরকে আপনার ছ্যাঁচড়া চোরের মতো, পকেট মারের মতো মারধর করা হয়। বাংলাদেশ যেরকম একটা পকেট মার ধরলে মানুষ যেভাবে পিটায়, এইভাবে পুলিশ সদস্যদেরকে পিটানো হয়েছে বিগত 18 মাস। আমি দেখলাম যে মনে করেন একটা ছিনতাইকারী ধরতে গেছে পুলিশ, সেখানেও পুলিশকে পেটানো হচ্ছে। মানে আপনি ছিনতাইকারী ধরতে পারবেন না, ওখানেও মব করে ছিনতাইকারী গ্রুপের লোকজন মব করে পুলিশ পিটাচ্ছে। আপনি যে অসংখ্য কয়েক হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে খুন করা হয়েছে, আপনি দেখেন রাজশাহীতে মাসুদ নামে একটা ছেলে, ছাত্রলীগের একজন ছেলে, তাকে আগে পিটিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছিল। পরে এই যে বর্তমান রাজশাহী ইউনিভার্সিটির জিয়া সালাউদ্দিন আম্মার, একটা সন্ত্রাসী, ওর নেতৃত্বে আবার তাকে, সে বাচ্চার জন্য দুধ কিনতে বের হয়েছিল, আবার তাকে পিটিয়ে মেরে ফেলছে। তো এই যে মবের যে সংস্কৃতি, আপনাকে এই যে আমি যদি প্রতিটা কেস আপনাকে বলি, কয়েকশো কেস, আমাদের আজকের প্রোগ্রাম তো ভালো কথা 24 ঘন্টা সময় দিল শেষ হবে না, যে মর্মান্তিক ভাবে পিটিয়ে মানুষকে খুন করা হয়েছে। এই যে মবকে আশকারা দেওয়া হয়েছে ইউনূস সাহেবের সময়, এই যে মবকে আশকারা দেওয়া হয়েছে বিএনপি সরকারের সময়, এই মবের আশকারাতে অনেকগুলো মাল্টিপল প্রবলেম দেখা দিয়েছে আমাদের সমাজে। নাম্বার 1, যে পুলিশ বাহিনী কমফোর্টেবল না। এই যে যারা মব করছে এদেরকে গিয়ে ধরা, এদেরকে অ্যারেস্ট করা, এদেরকে জেলে, এদেরকে আদালতে চালান দেয়া, পুলিশ কমফোর্টেবল না। কারণ এর মব করছে বেশিরভাগই হচ্ছে আপনার লালবতররা, এই জুলাই আগস্টের যারা সন্ত্রাসী, যারা জুলাই আগস্টের সন্ত্রাসী আছে, যারা এগুলির ভাগিদার, মানুষকে যারা প্রতারিত করে রাস্তায় নামিয়েছিল, এই গ্রুপগুলা। তো তারা এই মবের অংশ। প্রতিটা মবের কেসে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, প্রতিটা মবের কেসে এই লালবদরদের একজন দুইজনকে আপনি পাবেন। তারা স্টেক হোল্ডার, এবং তারা যখন স্টেক হোল্ডার, পুলিশ এখানে যায় না, কারণ পুলিশ জানে আমার এখানে গিয়ে লাভ নাই। আমার হচ্ছে এই এখন যারা এই যে সারা বাংলাদেশের 52টা আপনার ডিসি, তার মধ্যে আমরা শুনেছি যে জামাত এবং শিবির এবং এনসিপি তারা ভাগ করে নিয়েছিলেন 52টা ডিসি। সারা বাংলাদেশের সমস্ত পুলিশের এসপি, এএসপি জামাত এবং এনসিপি ভাগ করে নিয়েছিল, কখনো কখনো বিএনপির সাথে তাদের ভাগাভাগি হয়েছে। তো যখন এই পুলিশের এসপি, তারপরে জেলা প্রশাসক, ডিসি, এদের কাছে যখন এই মবের জিনিসগুলো যায়, তারা সেখানে হাত দেন না, কারণ তারা জানেন এটা তাদেরই লোক, জামাতের লোক, এনসিপির লোক এই মবগুলি করতেছে, বিএনপির লোক এই মবগুলি করতেছে, তারা এখানে হাত দেন নাই। আমি অসংখ্য জায়গায় আমার কাছে খবর এসছে যে যখন মব করে পিটিয়ে মানুষ মারা হচ্ছে, মানে কবর থেকে তুলে, কবর থেকে একটা মানুষ কবরে চলে গেছে, তার দাফন করে ফেলা হয়েছে, কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে। সামান্য একটা গুজবের ফলে একটা হিন্দু ছেলেকে ধরে পিটিয়ে, গাছে ঝুলিয়ে পিটিয়ে মেরে তারপরে শান্তি পায় নাই, তারপরে তাকে আগুন লাগিয়ে দিয়েছে। এবং এই যে টিটু ভাই বললেন যে একজন পীর সাহেব, আমি ধরে নিচ্ছি যে পীর সাহেব এই ইসলামের যে শরীয়ত বা ইসলামের যে আকীদা, এটার সাথে হয়তো পীর সাহেবের আকীদা ম্যাচ করতেছে না, কিন্তু আমরা তো একটা গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেকেরই তার কথা বলার অধিকার আছে। একজন হিন্দু মানুষ তার কথা বলবেন, একজন মুসলমান তার কথা বলবেন। একজন পীর সাহেব যদি হিন্দু মুসলমান মিক্স করে কোন রিলিজিয়ন তৈরি করতে চান, ওনার অধিকার আছে, উনি সেটা করতে পারেন, এটা গণতান্ত্রিক দেশ। এখন আপনার অধিকার আছে, আপনি কথা শুনবেন না। আমি একজন মুসলমান হিসেবে আমি হিন্দুদের অ্যাডভাইস হয়তো নিব না, আমি হিন্দু হব না, আমি হয়তো খ্রিস্টান হব না, আমি হয়তো বৌদ্ধ হব না, কিন্তু আমার কিন্তু কোনো রাইট নাই আমি একজন খ্রিস্টানকে পিটায় মেরে ফেলবো, একজন বুদ্ধিস্টকে পিটায় মেরে ফেলবো, একজন হিন্দুকে পিটায় মেরে ফেলবো, জাস্ট বিকজ দে কনফার্ম টু ডিফারেন্ট রিলিজিয়ন। তো এই যে ঘটনাগুলি ঘটেছে, এবং এই ঘটনাগুলি আমরা দেখেছি ইউনূস সরকার আমলে একটা সিঙ্গেল মবের বিচার হয় নাই, নট এ সিঙ্গেল মব। জাস্ট বিকজ তারা আওয়ামী লীগের লোক, তাদেরকে পিটিয়ে মেরে ফেলছে, মবের বিচার হয় নাই। এবং আপনি জানেন অদ্ভুত ব্যাপার হচ্ছে, এর ফাঁকে অনেক ইনোসেন্ট মানুষ যারা আওয়ামী লীগ করেন তারাও মারা গেছে। হয়তো আপনার সাথে জমি নিয়ে তার বিরোধ আছে, পিটায় মেরে ফেলছে, হয়তো বিয়ে নিয়ে বিরোধ, পিটায় মেরে ফেলছে, হয়তো ব্যবসা নিয়ে বিরোধ, পিটায় মেরে ফেলছে, কোনো বিচার নাই। একটা কি মবের একটা মগের মূল্যক বলতাম না আমরা, এখন হচ্ছে সেটা মগের মূল্যক না, হচ্ছে মবের মূল্যক। তো এই ঘটনাগুলি ঘটেছে ভাই, এবং এগুলির কোনোটাই সরকারের পক্ষ থেকে না, আমি শেষ করি, 1 মিনিট দেন, বিচারের কোনো বন্দোবস্ত করা হয় নাই। এবং আপনিও তো এখন বলতে পারেন যে ভাই ইউনূস সরকার চলে গেছে, এখন কেন হচ্ছে না? এখন কেন হবে? কারণ বিএনপি সরকারের যে ছাত্র দল এবং যুব দল, এদের আমার হিসাব যদি ভুল না হয় 80-90% লোক চাঁদাবাজির সাথে জড়িত।
তো এরা আমরা দেখেছি গত 2 মাস 2.5 মাস বিভিন্ন দোকানেরা যাচ্ছে, চাঁদা চাইতেছে, চাঁদা দিচ্ছে না, ওই দোকানদারকে ধরে পিটাচ্ছে, চাঁদা দিচ্ছে না, তাকে পিটিয়ে মেরে ফেলতেছে। আমি 3-4টা ভিডিও আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছি কয়েকদিন আগে। আমাদের একটা ওয়ার্ড কমিটির একটা আওয়ামী লীগের একটা ছেলেকে আপনার যেইভাবে ধরে পিটায়া মারছে আপনি কল্পনা করতে পারবেন না ভাই। এই মাসের ঘটনা, তার কাছে 5 লাখ টাকা চাঁদা চাইছিল, সে দিতে পারেনি, এইভাবে তাকে পিটায়া মারছে। আর গত কয়েকদিনে, গত 3-4 দিনে অসংখ্য ছাত্রলীগের ছেলে পেলে তারা পরীক্ষা দিতে গেছে, এতদিন লোকায় ছিল, পালায় ছিল, তারা এখন পরীক্ষা দিতে গেছে। তাদেরকে পরীক্ষার হল থেকে ছাত্র দলের ছেলেরা, যুব দলের ছেলেরা পিটায়া মাইরা পুলিশ হাতে তুলে দিছে। আচ্ছা, আমি অতীতে ছাত্রলীগ করতাম বা আমি আওয়ামী লীগ করতাম, আমি তো একজন নাগরিক, আমি তো এদেশে পরীক্ষা দিতে পারি নাকি পরীক্ষাও দিতে পারি না? আমি রাজনীতি করার অধিকার আমার নাই। আপনি ধরে নেন আপনি আমাকে নিষিদ্ধ করছেন, আমার রাজনীতি নিষিদ্ধ করছেন, কিন্তু আমার তো নিঃশ্বাস নেওয়াটা আপনি নিষিদ্ধ করেন নাই, আপনি তো আমার জীবনযাপন নিষিদ্ধ করেন, আমার বেঁচে থাকা তো আপনি নিষিদ্ধ করতে পারেন না। আমি পরীক্ষা দিতে গেছি, আপনি সেখান থেকে আমাকে ধরে পিটিয়ে আপনি পুলিশের হাতে দিয়ে দিচ্ছেন, কিসের অপরাধে? পরীক্ষা দিতে যাওয়া কি একটা অপরাধ? এডুকেশন, আমি শিক্ষা গ্রহণ করতে চাই, এটা কি একটা অপরাধ? তো শিক্ষা গ্রহণ যদি অপরাধ না হয়ে থাকে, পরীক্ষা দিতে যাওয়া যদি অপরাধ না হয়, বাচ্চার জন্য দুধ কিনতে যাওয়া যদি অপরাধ না হয়, ওষুধ কিনতে যাওয়া যদি অপরাধ না হয়, তাহলে আপনি কিসের অপরাধে আপনি আমাকে অ্যারেস্ট করছেন? কিসের অপরাধে আপনি আমাকে পিটিয়ে মেরে ফেলছেন? এটার জবাব যদি বিএনপি সরকার দিতে না পারে, এই মব আপনি আজীবন কন্ট্রোল হবে না, এই মব কন্ট্রোল করা সম্ভবই না। কারণ এই মব যারা করছে তারা বিএনপির লোক, ছাত্র দলের লোক, যুব দলের লোক। তারা এই মবটা গত 18 মাসও করেছে, যদিও 18 মাসে শিবির, এনসিপি এদের তৎপরতা বেশি ছিল, এখন বিএনপির লোকজনদের তৎপরতা বেড়ে গেছে। এবং এই মব জীবনে কোনোদিন কন্ট্রোল হবে না, কারণ পুলিশ এদের কাছে যাচ্ছে না। আপনাকে একটা সিঙ্গেল এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। কিছুদিন আগে একজন সার্জন, তার হাসপাতালে, উনি কিডনির সার্জন, উনি 1000-এর উপর লোকের কিডনি সার্জারি করেছেন। এই ভদ্রলোকের কাছে যুব দলের এক ছেলেকে চাঁদা চাইছে, উনি কান্নাকাটি করে মিডিয়াতে হুলস্থুল অবস্থা। পরে যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সেখানে গিয়ে ইনভেস্টিগেট করছে, কাউন্সিলর পদপ্রার্থী একটা যুব দলের ছেলে, পরে তারা অস্বীকার করছে এই যুব দলের আমাদের কেউ না। কারণ এটা আমার ধারণা তারেক রহমান পর্যন্ত এটা শব্দ চলে গেছে, তারেক রহমান হয়তো ইনভেস্টিগেট করতে পাঠাইছে। আপনি চিন্তা করতে পারেন যে কোন লেভেলে চলে গেছে এদের চাঁদাবাজি। থানার পুলিশ পর্যন্ত এই কেস নেয় নাই ভাই, পুলিশ কেস নেয় নাই, উনি পুলিশের কাছে গেছিলেন, পুলিশের এসপি পর্যন্ত বলছে আমাদের কিছু করার নাই, যুব দলের লোক। তো এখন এই যদি হয় আইডেন্টিটি, একটা ক্রিমিনালের আইডেন্টিটি হয় যে যুব দল, একটা ক্রিমিনালের আইডেন্টিটি হয় ছাত্র দল, আপনি কিভাবে সেখানে বিচার হবে? কিভাবে মবের বিচার হবে? কিভাবে মবকে কন্ট্রোল করবেন? ধন্যবাদ বিপুল ভাই। একদম সঙ্গে থাকুন। জিয়া করিম ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন এতক্ষণ। এই যে মবের একটা সংস্কৃতি, এটা তো মোটেই সুস্থ সংস্কৃতি তো অবশ্যই না। আমরা আমাদের সংস্কৃতি ছেড়ে এই সংস্কৃতিতে প্রবেশ করলাম, তো এই সংস্কৃতিতে একটা শেষ থাকা দরকার। কেন আসলে মব কমছে না? আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা, আমার সহ আলোচক আপনার মোল্লা ভাই এবং টিটো ভাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে যে মব যারা নিয়ন্ত্রণ করে, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন তাদের কাছে কোনো কিছু আশা করা যায় না। এখন দেখেন, এই মানবাধিকার নিয়ে যে সমস্ত সংস্থাগুলি বা যারা কাজ করেছে বাংলাদেশে, তাদের ভিতরে আশোক আইন ও সালিশ কেন্দ্র, তারপরে মানবাধিকার ফাউন্ডেশন ছিল, তারপর অধিকার ছিল। এরা কি করেছে? এরা এই গত 18 মাস ক্ষমতায়, 16 মাস বা 18 মাস ক্ষমতায় ছিল, তারাই তো মব কালচার শুরু করেছে এবং মানুষের ভিতরে একটা গুজব রটিয়েছে। সুতরাং আপনি যাদেরকে বলছেন যে মব বন্ধ করতে, তারা তো নিজেরাই মব শুরু করেছে এবং তারা এর আগে যেটা করেছে মানুষকে বিভ্রান্ত করেছে, গুজব ছড়িয়েছে। আপনার সবচেয়ে বড় গুজব হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো, তারপরে সবাই সেখানে যে মব শুরু করে দিল যে এ ধর্ম অবমাননা করছে, তৌহিদি জনতা, এই যে জিনিসগুলো। আর একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা। আইন শৃঙ্খলা এখন যে পুলিশ বাহিনী দায়িত্ব পালন করে, তাদের তো আগেই কোমর ভেঙে দিয়েছেন, তাদেরকে আগে 3200 পুলিশকে হত্যা করেছেন। সুতরাং পুলিশও এই ব্যাপারে জড়াতে চায় না, কারণ হচ্ছে যে এখন যারা আছে তারা এর সঙ্গেই যুক্ত। আপনি যদি ধরতে হয় তাহলে আগে আদিলুর রহমান শুভকে ধরতে হবে রেজওয়ানা হাসানকে ধরতে হবে, এই আসিফ নজরুলকে ধরতে হবে, সারজিৎ, নাহিদ সহ এই কালাপাঠাদের। কারণ এরা কয়েকদিন আগে সারজিৎ নিজেই বলেছে যে আমাদের যা ইচ্ছা তাই করেছি, যেখানে যেভাবে ঢোকার সেভাবে ঢুকেছি, তাহলে মব করেছে।
আপনার মনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে হত্যা করা হয়েছে, এরাই হত্যা করেছে, তাদের বিচার হয়েছে, হয়নি। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে উত্ত্যক্ত করার জন্য যখন যে উত্ত্যক্ত করলো তাকে যখন জেলে নিয়ে গেল, তখন তাকে জেল থেকে ছাড়িয়ে আনলো তথাকথিত তৌহিদি জনতার নামে এই এনায়েত উল্লাহ পীর নাকি তার নেতৃত্বে। আপনি যদি আসলে এগুলি বন্ধ করতে চান, তবে এই আপনার আইন প্রয়োগ যেমন করতে হবে, আইন শৃঙ্খলার রক্ষাকারী সংস্থাকে সচল করতে হবে। এক নাম্বার, তাদেরকে তার মনোবল তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দিতে গেলে আপনাকে আগে বলতে হবে যত পুলিশ হত্যাকাণ্ড হয়েছে সমস্ত পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 3 নাম্বার, আপনি দেখেন সেনাবাহিনীও তো ছিল, সেনাবাহিনী মব দেখেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হলো দেখেছে, ওখানে যারা প্রতিবাদ করতে গেছে তারা মবের শিকার হয়েছে, কিন্তু সেনাবাহিনী কোন, তার মানে এই সেনাবাহিনীর প্রধান এটার সঙ্গে যুক্ত, এই সেনাবাহিনীর প্রধান এটার সঙ্গে যুক্ত। ওয়াকারুজ্জামান যদি যুক্ত না থাকতো তাহলে এইগুলি সে টলারেট কিভাবে করলো? আমরা তো এর আগেও সেনা শোষণ দেখেছি। আপনি দেখেন যে সে বলেছিল যে আমি জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছি, আপনারা আমার প্রতি আস্থা রাখতে পারেন। তাহলে আস্থা কোথায় রাখলো? উনি তো আস্থা রাখেননি, আস্থার জায়গা তো রাখেননি। সুতরাং এই মেরুদণ্ডহীন যেমন সেনাবাহিনীর প্রধান এবং তেমনি মেরুদণ্ডহীন আমাদের মুচলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান। সুতরাং এদের দ্বারা এটা কোনো কিছুই হবে না, আপনি যতই চেষ্টা করেন। এটা আর হচ্ছে যে যারা এই যে তথাকথিত এই সমস্ত যদি ভবিষ্যতে আমি বলবো আওয়ামী লীগ ক্ষমতা আসলে এই তথাকথিত এই যে অধিকার বলেন আইন সালিশ সবগুলোকে বন্ধ করে দেবে, সবগুলো জেলের ভিতরে ঢোকানো উচিত, কারণ তারা বিভ্রান্তি ছড়িয়েছে। আপনি দেখেন কয়েকদিন আগে বিবিসির যে সাংবাদিক ছিল, প্রধান ছিলেন, উনি একটা সাক্ষাৎকারে বলেছেন বাংলা বিভাগের যে এই যে 2013-তে যে ঘটনাটি ঘটেছিল যে হেফাজত ইসলাম এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা, বানোয়াট, এইরকম কোনো তথ্য প্রমাণ নেই। সুতরাং এইগুলি হয়েছে। আওয়ামী লীগের সময় একটা মব হয়েছিল, সেইটা বঙ্গবন্ধু কন্যা বিচারের আওতায় এনেছিলেন এবং তাদের অনেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কিন্তু এই সরকার এসে কি করলো? তাদেরকে ছেড়ে দিল। আপনি যাদেরকে আবরার হত্যাকাণ্ড সমস্ত জায়গায় দেখেন যে ছেড়ে দিয়েছে। আপনি এর আগে যদি জানেন শফিউল আলম প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 মার্ডার সবাই জানে, তাকে কি দিয়েছিল? যে বঙ্গবন্ধু যাবজ্জীবন না ফাঁসির আদেশ দিয়েছিল। কিন্তু যে ভাই প্রশ্নটা হচ্ছে যে এই সরকারকে আসলে মব, সে তো বুঝলাম এই ইউনূস সরকার আর মবের শাসনই তার ছিল, কারণ সে ক্ষমতায় থাকতে চেয়েছিল, যতক্ষণ ক্ষমতায় ছিল ততক্ষণ তার অস্ত্র ছিল মব। কিন্তু এখন একটি সরকার, তারা কি আসলে মব দিয়েই দেশ চালাতে চায় নাকি মব বন্ধ করতে চায়? না, তারা মব বন্ধ করতে চায় না। কেন চায় না? আমি কয়েকটা জিনিস আপনাকে দেখতে হবে। একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 1 নাম্বার। 2 নাম্বার, বিদ্যুৎ জ্বালানি নিয়ে যে সংকট, এই সংকট প্রকট হচ্ছে দিন দিন, তাই না? মানুষ যদি আন্দোলনে নামে, তাহলে যারা আন্দোলনে নামবে তাদেরকে ওই আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মব শুরু করবে। এইটা চালু রাখতে হবে। যদি চালু রাখতে পারে তো সরকার বিপদে পড়বে। সুতরাং তাদেরকে এটা চালু রাখতে হবে। আপনাকে বুঝতে হবে জিনিসটা। একসঙ্গে আরেকটা জিনিস, আপনার মব কালচার বলেন, দিনের বেলা হচ্ছে মব, সন্ধ্যার পরে ছিনতাই, রাহাজানি, মব কালচার বেড়ে যাচ্ছে, কারণ আপনার বিদ্যুৎ দিতে পারছে না। আপনার যেখানে একটা গ্রামে আগে সন্ধ্যার পরে আপনার জীবনযাত্রা থেমে যেত, গত 16 বছরে কি হয়েছে আমরা দেখেছি, রাত্রি 12টা-1টা পর্যন্ত মানুষ সেখানে জীবনযাত্রা একেবারে দিনের মতো হয়েছে। ব্যবসা বাণিজ্য চলেছে রাত্রি 12টা-1টা পর্যন্ত। আপনার যেমন মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসছে, তখন তারা কেউ আপনার এই ফ্রিল্যান্সিং করছে, কেউ কন্টেন্ট ক্রিয়েট করছে। এই যে মানুষগুলোকে সচল রেখেছিলাম, সেই সচল রাখতে পারছি না এখন, কারণ বিদ্যুতের যে বিভ্রাট ঘটছে, যেটার মাধ্যমে বিদ্যুৎ দিতে পারছে না এখন এই সরকার ব্যর্থ হচ্ছে। তাদের ব্যর্থতা ঢাকার জন্যই তাদেরকে মব রাখতে হবে। তাহলে যদি সমস্যা, যদি মব না থাকে তাহলে মানুষ রাস্তায় নেমে যাবে। আপনার মনে থাকার কথা 2001 থেকে 2006 পর্যন্ত এই বিদ্যুতের দাবিতে, সারের দাবিতে যখন আন্দোলন করেছে, 50 জন কৃষককে তারা হত্যা করেছিল, আমরা তো ভুলে যাইনি। সুতরাং এই কালচার যদি না ধরে রাখে তাহলে তো মানুষ রাস্তায় নেমে যাবে। ওনলি ওয়ে দে ক্যান ট্যাকেল ইট, যে তাদেরকে এই কালচার ধরে রাখতে হবে। ধরে রেখে তারপরে তাদেরকে যে যারা আসবে তাদেরকে ইদার মুক্তিযুদ্ধপন্থী 71-এর ট্যাগ দিবে অথবা আওয়ামী লীগের ট্যাগ দিবে, এই ট্যাগ দিয়ে তাদেরকে মব করবে, তাহলে বন্ধ রাখতে পারবে। সুতরাং এই কালচার চলতে থাকবে। আমি অন্য কোনো পন্থা দেখি না, কারণ যদি
এই সরকার চাইতো, তাহলে তো প্রথম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতো যে না, এটা পুলিশ হত্যার বিচার হবে, তাদের আইন প্রয়োগ করতে নির্দ্বিধায় করতে পারতো, তাদের বাধা দিত না। কিন্তু এই সরকার তো কোনো কিছু বলছে না, বলেছে কোনো কিছু? এই যে মোল্লা ভাই যেটা বলছিলেন, উনি 21শে পদক পেয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা ওনাকে 21শে পদক দিয়েছিলেন, ওনার অনেক অবদান। উনি শ্যামলীতে যিনি কিডনি ট্রান্সপ্লান্ট করেন, কিডনির চিকিৎসা দেন বিনা পয়সা, তার সেখানে মব সৃষ্টি করা হয়েছে। কার ওখানে সৃষ্টি করা? বিচারপতিকে করা হয়েছে। এমন কোনো মানুষ নেই যে টিচার শিক্ষককে মবের শিকার হতে হয়েছে। এই যে সোশ্যাল যে সামাজিক যে অবক্ষয় হলো, এই অবক্ষয়তে কিভাবে বেরোবেন আপনি? আর যারা এই যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যারা মানুষের ধর্ম নিয়ে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদেরকে রুখে দেন। আপনি সোশ্যাল মিডিয়াতে যারা এই ছড়ায় এই জিনিসগুলো, সেইগুলো বলেন যে তাদেরকে আইনের আওতায় আনেন, তাদেরকে দ্রুত বিচার করেন, তাহলে দেখবেন এটা থেমে যাবে। আর যদি না এগুলো না করে, তার অর্থ দাঁড়ায় যে এই সরকার যে বিপদগ্রস্ত আছে সেইটা থেকে বাঁচতে হলে একমাত্র উপায় যে মব কালচার। আর কারা করছে? তখন তো বিএনপিও করেছিল। এটা একা করে ঢাকার মতো একটা জায়গায় একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে মারা হয়নি? কই তাকে বিচার হয়েছে? অথবা যারা কেউ অপরাধ করছে সে যে এখন এনসিপি তে যোগ দিচ্ছে বা জামাতে যোগ দিচ্ছে। সুতরাং এই আমিয়ান মামুর খেলা চলছে যে তারা কিভাবে এই সরকারে দীর্ঘদিন থাকতে পারে। সঙ্গে থাকুন যা ভাই, আবার আসবো। আলাবক্স 32 আপনার কাছে শুনি, জনপ্রতিনিধি হিসেবে তো বহু লোক আপনার কাছে নিশ্চয়ই এসব নিয়ে কথা বলে। এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আর মব চলবে না, তারপর চলছে। তাহলে বন্ধের উপায়টা কি? মবের বিরুদ্ধে কি আরেকটা মব বন্ধ হওয়ার উপায়, নাকি আসলে সরকার নিজের থেকে মবটা বন্ধ করে মানুষকে স্বস্তি দিবে? আপনার কাছে কি মনে হয়, আসলে কি সরকার মব বন্ধ করতে চায় কিনা? এখানে আসলে একটা জিনিস বুঝতে হবে যে আসলে সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা একটা সমাজকে স্বাভাবিক অবস্থানে আনে। এখানে আপনি যদি একটা রাজনৈতিক ভাবে মানুষের যে বিবেকী অধিকার সেটা যদি আপনি রুদ্ধ করে দেন, সেখানে কিন্তু সমাজের একটা অংশের মানুষকে যদি আপনি সামাজিক তার স্বাভাবিক কার্যক্রম থেকে আপনি দূরে রাখেন, তাকে যদি তার সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেন, তাহলে কিন্তু সমাজে একটা ইমব্যালেন্স অবস্থাটা তৈরি হবে। তো সেই ক্ষেত্রে আসলে একটা জিনিস হচ্ছে যে দেখেন, এই যে পুলিশ হত্যাকারী যারা পুলিশকে হত্যা করেছে, এটার মাধ্যমে পুলিশের মনোবল কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং আমার ভাই যেটা বলেছেন যে এখানে যারা মবকারীদেরকে যদি রাজনৈতিক বিবেচনায় দেখা হয় যে মবটা যারা করেছে তারা কোন দলের, যদি এখন মবটা আসলে করার ক্যাপাসিটিটা এই মুহূর্তে কোন দলের আছে এটা কিন্তু উল্লেখ করার দরকার নেই, এটা সকলেই বোঝে। তো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং রাজনৈতিক শেল্টার ছত্রছায়া ছাড়া কেউ এই ধরনের উচ্ছৃঙ্খল এবং বেআইনি ভাবে উন্মত্ত হওয়ার কোনো সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রাজনৈতিক সদিচ্ছার উপর, বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করতেছে এই মবটা আসলে বন্ধ হবে কি হবে না। আমি আপনাকে একটু জানাতে চাই, ছাত্রলীগের একজন কর্মীকে ধরে মব তো আমরা অনেক কায়দায় দেখিয়েছি, আমাদের ছাত্রলীগের একজন কর্মীকে কিন্তু গত কিছুদিন আগে মেরে তাকে ইলেকট্রিক্যাল ট্রিগার দিয়ে, যেটা উন্নত দেশের পুলিশ দেখা যাচ্ছে আসামিকে নির্জীব করার জন্য তাকে এই ইলেকট্রিক্যাল ট্রিগার ব্যবহার করে। এখন আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক কর্মীদের হাতে ইলেকট্রিক্যাল ট্রিগার কিভাবে আসে, এবং সেটা প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী ছাত্রলীগ করে, এই অপরাধে তাকে ইলেকট্রিক ট্রিগার দিয়ে তাকে আঘাত করা হয়েছে। এখানে আপনি দেখেন 2024 সনে মবের হাতে মৃত্যু হয়েছে 128 জন, 2025 সনে মবের হাতে মৃত্যু হয়েছে 197 জন, 19 মাসে মৃত্যুর সংখ্যা হলো 325 জন। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আমি এটা অনেক সময় রাজনৈতিক ফোরামে আমি বলি যে রক্ত দিয়ে কখনো রক্ত ধোয়া যায় না। আপনি শত চেষ্টা করলেও একটা রক্ত দিয়ে আপনি আরেকটা রক্তকে কিন্তু আপনি ঢাকতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এই যে মব কালচার, এই যে প্রতিশোধের রাজনীতি, এই যে সমাজে অস্থিরতা, এটা কোথাও না কোথাও তো থামতে হবে, কেউ না কেউ তো এটাকে থামাতে হবে। তো আমি মনে করি বর্তমান সরকার যারা একটি যেহেতু একটা বড় রাজনৈতিক দল,
তাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট অনুযায়ী তারা যদি সমাজকে স্থিতিশীল রাখতে চায়, তারা ক্ষমতা এসেছে, সেক্ষেত্রে তাদের সদিচ্ছার উপর নির্ভর করবে এবং মানসিকতার উপর। আর আমার ভাই যেটা বলেছেন যে প্রতিপক্ষকে দমন করার জন্য এবং ভয়ের সংস্কৃতি চালু করার জন্য, চালু রাখার জন্য তারা যদি মব সংস্কৃতি অব্যাহত রাখে যে আমি এটা দিয়ে প্রতিপক্ষকে এবং যারা কথা বলবে তাদের মুখ আমি বন্ধ করব, তাহলে কখনোই এই মব বন্ধ হবে না। এবং আপনি যখনই দেখা যাবে যে সমাজে অপরাধীকে আপনি রাজনৈতিক কাজে ব্যবহার করবেন, তখন সে একটা রাজনৈতিক অপরাধে আপনাকে সহযোগিতা করবে, পাশাপাশি সে আরো 3টা সামাজিক অপরাধের সাথে সে জড়িয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্যতম বিষয় হচ্ছে রাজনৈতিক ভাবে যতক্ষণ না এই ক্ষমতাসীন দল তারা এই মব সংস্কৃতি থেকে রাষ্ট্রকে এবং জনগণকে নিস্তার দেওয়ার জন্য তারা সক্রিয় না হবে, তারা এই ব্যাপারে কঠোর না হবে, ততক্ষণ পর্যন্ত এই মব সংস্কৃতি বন্ধ হবে না। একদম সঙ্গে থাকুন। আলাবক্স একটু বক্তব্য শুনছিলাম, তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। And এই যে মব সংস্কৃতি তিনি বলছেন বন্ধ হবে না এবং রক্তের বদলে রক্ত হলে এইটা সমাধান না। এটা আমরা সবাই বুঝি যে রক্তের বদলে রক্ত তো কোনো সমাধান না, কিন্তু যে পরিস্থিতি সমাজে তৈরি হয়েছে এবং ইউনূস যে বিভাজন তৈরি করে দিয়েছেন ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় মহল্লায়, সমাজে সমাজে, এই বিভাজনের কমতি নাই, বরং বাড়ছে দিনে দিনে। এই সরকারের সময় এসে সেটি আরো প্রকট আকার। তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রী এই কথার কথা বলতেছেন এগুলো যে আমরা মব ফুল স্টপ, মব আর কালচার আর চলবে না, এইসব কি কথার কথা, নাকি আসলে সত্যি তারা বন্ধ করতে চান? এটা একটা বড় প্রশ্ন। পাশাপাশি যেটা আপনার কাছে জানতে চাই ডক্টর মোল্লা হক, যে এই যে সমাজে যে এই সংস্কৃতি ছড়িয়ে পড়লো, এটার প্রতিকার কি আসলে? জি, ধন্যবাদ ভাই একটা চমৎকার প্রশ্নের জন্য। আসলে মানে আমি যখনই এই ব্যাপারটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা আমি যখনই আলোচনা করি, কেন যেন আমার মুখে একটা স্মিত হাসি চলে আসে, স্মার্ট চলে আসে। কারণ হচ্ছে যে উনি সকালবেলা এক কথা বলেন, আবার বিকালবেলা অন্য গ্রুপের প্রেসারে পড়ে উনি আবার কথা চেঞ্জ করেন। উনি একদিন খুব খুব মানে চেতনা উদ্দীপ্ত হয়ে সংসদে এসে বললেন পুলিশ হত্যার বিচার হবে। আমরা সবাই খুব খুশি হয়ে গেলাম, ফেসবুকে শেয়ার দেওয়া শুরু করলাম। উনি বলছেন পুলিশ হত্যার বিচার হবে, উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওমা, পরের দিন ওই দিন বিকালেই না সন্ধ্যার সময় কোন একটা ইফতার পার্টিতে গেছেন, ওখান থেকে উনি এনসিপির একটা চাপ প্রেসার এবং জামাতের আমির একটা প্রেসার নিয়ে বাসায় রাতে কি চিন্তা ভাবনা করেছেন আমি জানি না, পরের দিন সকালে সংসদে এসে বললেন পুলিশ হত্যার বিচার কিভাবে করব, এটা তো মাঠে মারা গেছে, যুদ্ধের ময়দানে মারা গেছে তারা, যুদ্ধের ময়দানে যারা মারা যায় তাদের কি বিচার হয় নাকি? তাহলে তো 1971 সালে যারা রাজাকার হত্যা করেছে সেই দায়ে মুক্তিযুদ্ধের বিচার করা দরকার। আপনি কল্পনা করতে পারেন একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই দেশের পার্লামেন্ট, যে দেশে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করে এই পার্লামেন্টে তাদেরকে বসিয়েছে, যে কোনো নির্বাচন, সন্ধ্যার নির্বাচন হোক, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হোক, মানে সোজা কথা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বী খেলায় আপনি গোল দিয়ে আপনি জিতেছেন, আর ধরে নিলাম আপনি সংসদে বসেছেন, আপনি একটা দেশের মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু আপনার মুখে কি এই কথা মানায় যে তাইলে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে যদি পুলিশ হত্যার বিচার করতে হয়? এটা তো আমরা জামাতের কাছ থেকে শুনছি, এটা এনসিপির কাছ থেকে শুনেছি, এটা তো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল আওয়ামী লীগ বা বিএনপির কাছ থেকে আমরা এই কথা শুনতে পারি না। হ্যাঁ, আমরা জানি যে বিএনপির প্রতিষ্ঠাই হয়েছে আওয়ামী বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীকে নিয়ে, কিন্তু তারপরেও তো তারেক রহমানের কথাই বলেন, বেগম খালেদা জিয়ার কথা বলেন, আর জিয়া রহমানের কথা বলেন, ওনাদের রাজনীতির মূল রাজনীতিটাই তো স্বাধীনতার ঘোষক জিয়া। স্বাধীনতার ঘোষক জিয়া ছাড়া তো ওনাদের আর কিছু নাই, কারণ বিএনপির প্রতিষ্ঠাই হয়েছে স্বাধীনতার 7-8 বছর পরে। সুতরাং বিএনপি তো ওই মুক্তিযুদ্ধকে ওন করতে পারে না। গতকাল না পরশুদিন বিএনপির এক সাংসদ উনি সংসদে বলতেছেন 25শে মার্চ রাত্রেই ছাত্র দলের লোকজন দেখা করে, সরি যুব দলের লোকজন দেখা করেছিল। হ্যাঁ, তো লোকজন হাসাহাসি করতেছে যে যুবদল তো ছিলই না 1971 সালে, ওরা কি কিভাবে যুবদল দেখা, মানে ওনারা যে মানে ওনাদের মাথা খারাপ হয়ে গেছে, ওনারা যে কি বলতেছেন। তো আসলে হচ্ছে কি মুক্তিযুদ্ধকে ওন করার ওনাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, একজন সেক্টর কমান্ডার ছিলেন। আমি রেসপেক্ট করি ব্যাপারটাকে, যদিও আমি রেসপেক্ট করি না উনি বঙ্গবন্ধু হত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই জিনিসটা অবশ্যই আমরা রেসপেক্ট করি না, এবং উনি এরপরে যে ঘটনাগুলি ঘটিয়েছেন এগুলো আমরা রেসপেক্ট করি না। কিন্তু 1971 সালে যে কোনো কারণেই হোক
উনি মুক্তিযুদ্ধে করেছেন এবং উনি একটা সেক্টর কমান্ডার ছিলেন, আই রেসপেক্টেড। এবং উনি এই মুক্তিযুদ্ধের এই বিষয়টাই কিন্তু বিএনপির একটা দল হিসাবে এটাই তাদের ক্রেডিট, স্বাধীনতার ঘোষক জিয়া ল ল ল। এখন সেই মুক্তিযুদ্ধকে যদি ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী কলঙ্কিত করে এটা বলে যে তাহলে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার হওয়া উচিত, পুলিশ হত্যা, আচ্ছা এটা কি ফরেন একটা দেশের সাথে আমাদের যুদ্ধ হয়েছে? আমরা কি পাকিস্তান বাহিনী আসছে আমাদের উপর মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটাইছে, আমাদের 30 লক্ষ লোক হত্যা করেছে, 4 লক্ষ মা বোন ধর্ষণ করেছে, এটা কি সেই ইনসিডেন্ট? আর জুলাই আগস্টে যে ষড়যন্ত্রমূলক একটা ঘটনা, মানুষকে রাস্তায় নামানো হয়েছে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য, এটা কি একই ইনসিডেন্ট হইলো? তাহলে জুলাই আগস্টে 5ই আগস্টের পর আপনি পিটা পুলিশ মেরা ফেললেন, মব করে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী নিরীহ মানুষ খুন করে ফেললেন, এটা কি আর ওই 1971 কি এক? 1971 আমরা ফেস টু ফেস যুদ্ধ করে আমরা খুন করেছি, এখানে তো ফেস টু ফেস যুদ্ধ না। আপনি মব করে 15-20 জন যাচ্ছেন, ধরে পিটায় মেরা ফেলতেছেন, 30 জন 40 জন 100 লোক 200 লোক থানায় ঢুকতেছেন, পিটায় থানা, যাত্রাবাড়ি থানা সবাই মেরা ফেলছে, একজন প্রেগনেন্ট মহিলা সহ। তো এই জিনিস তো এক না। তো সালাউদ্দিন আহমেদ সাহেব সকালে বলেন পুলিশ হত্যার বিচার করব, বিকালে এনসিপি জামাতের ঠেলা খায়া পরের দিন সকালে বলেন না পুলিশ হত্যার বিচার করা সম্ভব না। উনি গতকাল না পরশুদিন সংসদে বলেছেন আমরা বিভক্তি চাই না। আন্দালেব রহমান পার্থ এটা নিয়ে হাসাহাসি করে শেষ করে ফেলছে। আপনার আন্দালেব রহমান পার্থের ভিডিওটা দেখছেন কিনা জানি না, যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিভক্তি চাই না। তো বিভক্তি না চাইলে মুক্তিযুদ্ধ করছি আমরা কার বিরুদ্ধে? আমরা কি হাওয়ার বিরুদ্ধে যুদ্ধ করছি? আমরা তো মুক্তিযুদ্ধ করছি রাজাকারদের বিরুদ্ধে। যতবার মুক্তিযুদ্ধ আমাদের সামনে আসবে ততবার রাজাকার এবং মুক্তিযুদ্ধ যোদ্ধারা সেপারেট হয়ে যাবে, ততবারই জামাত এবং আওয়ামী লীগ বা বিএনপির যে অংশটুকু মুক্তিযোদ্ধাদের কাছে আছে সেটা সবসময় সেপারেট হয়ে যাবে। তো এই জিনিসটা সালাউদ্দিন সাহেব আমার কাছে মনে হয় উনি ট্রেমেন্ডাস প্রেশারের মধ্যে আছেন। বিএনপি একটা প্রেশারের মধ্যে আছে, ডিপি স্টেটের একটা প্রেশার আছে তাদের উপরে, আমেরিকান একটা প্রেশার আছে তাদের উপরে, জামাত এনসিপির একটা প্রেশার আছে, কারণ জামাত এনসিপি সকাল বিকাল তাদেরকে থ্রেট দেয় যে আমরা আবার একটা গণ আন্দোলন ঘটাবো, আবার আপনাদেরকে নামায় ফেলবো ক্ষমতা থেকে, ক্ষমতায় যাব। এই যে একটা প্রেশারের মধ্যে তারা আছে, কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে বিএনপি একটা দুর্বল দল এবং গত 17 বছরে বিএনপি আরো বেশি দুর্বল হয়ে গেছে। তার স্ট্রাকচার বিএনপিতে আপনি দেখেন কথাবার্তা বলার মতো, মানে সংসদে চমৎকার কথা বলা, পলিসি প্রণয়ন করা, দেশটা এই যে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান ছাড়া এখন পর্যন্ত বিএনপির কোন নেতার আমি কোনো প্ল্যান দেখি নাই। একজন শিক্ষামন্ত্রী বানাইছে, কেমন আছো, পড়াশোনা করছো, নকল করতে পারবে না, কিন্তু নিজের উক্তি নিজে উনি সংসদে দিচ্ছেন। গতকাল আমি হাসতে হাসতে শেষ, উনি নিজের উক্তি নিজেই সংসদে বলতেছেন। তো এই যদি হয় একটা জোকার বানায় ফেলছে সংসদকে, একটা জোক মানে একটা জোক, একটা হাস্যরসের জায়গা বানায় ফেলছেন ওনারা। এই জন্য আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রীর ইনিশিয়ালি সালাউদ্দিন আহমেদ সাহেবের ইনিশিয়ালি আগ্রহ ছিল পুলিশ হত্যার বিচার করা, এবং উনি ঘোষণাও দিয়েছিলেন এখন থেকে কোনো মব হবে না। কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন, জামাত এনসিপি এবং বিএনপির ভেতর থেকে ইন্টারনাল প্রেশার আসছে যে আমাদের ছেলেরা 17-18 বছর কিছু খায় নাই, তারা এখন চাঁদাবাজি করবে, তারা লুটপাট করবে, তারা দখল করবে, তারা আওয়ামী লীগ পিটাবে, ছাত্রলীগ যুবলীগ পিটাবে, মারধর করবে, আপনারা কেউ কিছু বলতে পারবেন না। আমার মনে হয় দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। তো এইটা যদি হয় সালাউদ্দিন আহমেদ সাহেবকে আমি বলবো যে ওনার আসলে পদত্যাগ করা উচিত, উনি যদি দেশের মানুষকে নিরাপত্তা দিতে না পারেন। কারণ দেশের মানুষের নিরাপত্তা ওনার কাঁধে, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এবং উনি যদি ইসলামেও বিশ্বাস করেন আর হাসরের ময়দানে ওনাকে জবাব দিতে হবে যে উনি কিভাবে দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেছেন নিজের দলের লোকজনদেরকে চাঁদাবাজি করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ বিপুল ভাই। সঙ্গে থাকুন। আর জিয়া করিম ভাই, একটু শুনি, আসলে দেশে এখন কি গণতান্ত্রিক চর্চা চলছে নাকি আসলে এই আপনতন্ত্র বা মপতন্ত্র চলছে? আর এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? মপ থেকে আসলে উত্তরণের উপায় কি? সরকারকে তো কোনোভাবেই কোনো গ্রুপ থেকে প্রেসার দেওয়ার কিছু দেখি না। সংসদে মব নিয়ে কোনো আলোচনা হয় না। যখন মনে করেন ডাকসুর ওই যে সন্ত্রাসী 2 সদস্য যারা শিক্ষক পিটালো, তাদের বিরুদ্ধে যখন মব হলো তখন দেখলাম ওই তাদের নেতারা মবের বিরুদ্ধে কথা বললো, মব মব মব। কিন্তু এই যে এতকাল ধরে মব চলছে, এই নিয়ে সংসদে কোনো কথা হয় না, কোথাও কোনো কথা হয় না। আপনার মাইক্রোফোন অফ যে ভাই। আসলে কি সংসদে কোনো বিষয়েই কথা হয়? হয়তো না, দেখি তো না। বাংলাদেশে যেখানে আরো বড় বড় সমস্যা আছে, এই যে মব তো একটা সমস্যা। আপনার একটা চুক্তি হয়েছে যেটা যে চুক্তিটা গোপন চুক্তি, এই চুক্তি নিয়ে কি কোনো কথা হয়েছে?
অথবা আমাদের যে বর্তমানে যে সমস্যা হচ্ছে খাদ্যে, জ্বালানিতে, বিদ্যুতে, এই সমস্যা, এইগুলি কোনো কিছু নিয়ে কথা হয় না তো। কারণ ওনারা তো এইগুলি করতে আসেননি, ওনারা করতে আসছেন মুক্তিযোদ্ধাদের বিচার, সোজা বাংলায় যাকে বলে। ওনারা কিভাবে, না হলে একটা দেশের সংসদে দাঁড়িয়ে যারা দেশের বিপক্ষের অস্ত্র ধরলো তাদের নামে শোক প্রস্তাব হয়, এর চেয়ে লজ্জাকর বিষয় আশায় আর কি থাকতে পারে? এই মুচলেকা প্রধানমন্ত্রী, ওর তো লজ্জা থাকা উচিত। ওর বাবা একজন মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধার সন্তান হয়ে যারা বলে স্বাধীনতার ঘোষক যদি সে হয়ে থাকে, তাহলে তারা এই ধরনের শোক প্রস্তাব আনতে দেয় কিভাবে? এর পাশই করে কিভাবে? আমাকে বলেন তো। এটা বুঝতে কি বাকি থাকে না? সে, তার রক্তে জিয়াউর রহমানের রক্ত না, তার রক্তে জানজোয়ার রক্ত। আর যদি সেইটা না হতো তাহলে সেইটার প্রতিবাদ করত, বলছে না এইখানে এই সংসদে কোনো যুদ্ধ অপরাধীর নামে শোক প্রস্তাব আসবে না। এই কথা বলার অধিকার, এই কথা বলার কি তার সৎসাহস? যেখানে তাকে 2/3 মেজরিটি দিয়েছে জনগণ, যেভাবেই হোক, ভোটে সন্ধ্যার ভোট হোক আর যেভাবে হোক, সে ইলেকশনে 2/3 মেজরিটি পেয়ে, তাহলে তার এইখানে বলতে কি অসুবিধা আছে বলেন তো আমাকে? আর একটা হচ্ছে, আপনারা যতই দেখেন সেনাবাহিনী এই সরকারের একটা অংশ, দেখেন সেনাবাহিনী আপনারা যেভাবে দেখছেন, আমি দেখছি না। সেনাবাহিনী প্রথম থেকেই ছিল, এখনো আছে। সেনাবাহিনী পাকিস্তানে যেভাবে শাসন চলছে একইভাবে সেনাবাহিনী বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। আমি একটা জিনিস অনেকদিন আগে বলেছিলাম যে পাকিস্তানিরা বারবার বলে যে যেটা বাংলাদেশ করতে পেরেছে সেইটা আমরা করতে পারিনি। সেটা কি? 1 নাম্বার, যে তারা সামরিক বাহিনীকে রাজনীতির বাইরে রাখতে পেরেছিল, 1 নাম্বার। 2 নাম্বার, মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, উইমেন পাওয়ার। 3 নাম্বার, তাদের কনস্টিটিউশনে সেকুলারিজম ছিল। এই 3টা জিনিস করতে পেরেছিল, যার জন্য বাংলাদেশ এগিয়ে গেছে, পাকিস্তান পিছিয়ে গেছে। যে পাকিস্তানের প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ তখন যাকে স্বরাষ্ট্র আইনমন্ত্রী করেছিলেন যে পাকিস্তান একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, সেটা পারেননি, এবং ওই ভদ্র মন্ডল সাহেব ওনাকে পাকিস্তান ছাড়তে বাধ্য করেন জিন্নাহর মৃত্যুর পরে। সুতরাং আপনি এই মুচলেকা প্রধানমন্ত্রীর কাছে কি আশা করবেন? এই সেনাবাহিনী দেখেন, যে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, সেখানে 12টা ফাইটার, যে আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন যে 12টা আপনার যুদ্ধ বিমান লাগবে বলেন তো আমাকে? তার মানে এইখানে টাকার খেলা, যে এই টাকা সেনাবাহিনী দখল করতে চায়, টাকার অংশ চায়, সরকারের অংশ চায় ওয়াকারুজ্জামান। আমি বললে অনেক কিছু খারাপ হয়ে যাবে, যে এই ঢাকা শহরের ভিতরে ক্যান্টনমেন্টের এরিয়া বা ডিওএইচএস বাড়ছে কেন? এত ডিওএইচ বাড়ার কি দরকার? কি জন্য দরকার আমাকে বোঝান তো। সুতরাং এই সরকার, এগুলো বাড়লে ধরেন মব কমে যাবে, অসুবিধা কি? এগুলো বাড়লেই তো সমাজে ভালো মানুষের সংখ্যা বেড়ে যাবে। এই সেনাবাহিনী গোপালগঞ্জে 50 জন নিরীহ নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করেছে, সেই সেনাবাহিনী কিভাবে বলেন যে তারা করবে না? তারা কাদেরকে আশ্রয় দিয়েছে? যারা মব করেছে, হাসনাত সারজিৎকে, এই তাদের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তাদেরকে প্রোটেক্ট করেছে না, প্রোটেক্ট করেছে। আবার এই সেনাবাহিনীর যুদ্ধ বিমান একটা মাইলস্টোনের মতো একটা স্কুলের ভিতরে ল্যান্ড করানো হয়েছে, সুপরিকল্পিতভাবে হত্যা করা। এইটা কি জঘন্য অপরাধ নয়? সেনাবাহিনী সুনামের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেছে, সেই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে এই ওয়াকারুজ্জামান। শুধু কলঙ্কিত না, একেবারে আমরা যদি একটু তাহলে সেনাবাহিনী তো এখনো ব্যারাকে ফেরত যায়নি, যায়নি। এই সেনাবাহিনী দেখেন, যখন তারেক রহমান বাংলাদেশে ঢুকলেন 25শে ডিসেম্বর, তখন তো উনি ভিভিআইপি পদমর্যাদা দেয়নি, বা উনি কোনো সরকারি কোনো কর্মকর্তা না যে ওনাকে প্রোটোকল দিতে হবে। সেনাবাহিনী কেন সেইখানে এত প্রোটোকল দিল বলেন তো আমাকে? এখন আমরা আমাদের সেনাবাহিনী তারপরে করেছে, যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, মব করে ভাঙা হলো, তাই তো? এই মবের সঙ্গে সেনাবাহিনী জড়িত না?
কারণ এবং সেখানে বিএনপি জড়িত ছিল, কারণ বিএনপির যে নয়ন সে বলেছিল যে, এবং এই ইশরাক বলেছে তারেক রহমানকে কথা দিলাম 32 নম্বর দখল নিলাম, এটা মব হয়েছে, ওখানে সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তখন ওয়াকারুজ্জামান কি করেছে? ওয়াকারুজ্জামান কি আঙ্গুল চুষছে? ওয়াকারুজ্জামান কি ফিডার খেয়েছে? বলেন তো আমাকে, না কি করেছে? তাহলে ওয়াকারুজ্জামান কেন তখন অ্যাকশন নিল না যে এটা সরকারি সম্পত্তি এগুলো? যে ভাই তখনকার নিয়ে আমরা তো অনেক আলোচনা করেছি। এখন এই 2.5 মাস ধরে তো এই লাস্ট মান্থ তো মবে 21 জন লোক মারা গেল, এবং এটা হলো একটা তত্ত্ব একটা প্রতিষ্ঠানের, কিন্তু সেইটা যদি আসেন তাহলে এই সরকার এই জুলাই আগস্টে 24শে জুলাই আগস্টে কিছু নিছক কিছু নিজেরা হত্যা করে যখন বলল যে সরকারের ঘাড়ে দোষ চাপালো, তখন সেনাবাহিনী বলল যে আমরা কোনো কিছু করব না, আমরা জনগণের পক্ষ নিলাম। তাহলে এখন যে এর চেয়ে বেশি লোক মারা যাচ্ছে তাহলে এখন কেন সে লোক জনগণের পক্ষ নেয় না? তার মানে এটার সঙ্গে ওয়াকারুজ্জামান জড়িত। আমি দেখছি ক্লিয়ার ভাবে, এবং সে প্রথমে এসে বলেছিল, ওয়াকারুজ্জামান এসে বলেছিল আমি আমিরে জামাতের সঙ্গে কথা বলেছি। আমিরে জামাত কে বলে? আচ্ছা, সুতরাং এই সবকিছুর সঙ্গে সেনাবাহিনী জড়িত, এবং সেনাবাহিনী একটা পুতুল সরকার বসিয়েছে, তাদের যে কোনো সময় সরাতে পারবে, যে কোনো সময় ফেলে দিতে পারবে। সেজন্য এক মিনিট আমি শেষ করবো আপনার একটা শেষ বক্তব্য। এতে উত্তরের উপায় আসলে কি? এই মন্ত্রী যে বললেন ষষ্ঠীর মনে আর মব চলবে না, ষষ্ঠ মন্ত্রী বললেন, তারপর মব চলছে, এখান থেকে উত্তরের উপায়টা কি? এক কথা উত্তরের উপায় হচ্ছে যে আপনি পুলিশ বাহিনীকে সক্রিয় করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনি জনগণকে সচেতন করবেন, যারা মব করছে, এর আগে করছে, এখন করে, তাদের সবাইকে গ্রেপ্তার করবেন। 3 নাম্বার, দ্রুত বিচার করবেন, এদেরকে বিচারের আওতায় আনবেন। যদি এবং পুলিশ যেটা বলেছিলেন সালাউদ্দিন সাহেব প্রথমে, যে পুলিশ হত্যার সেটা করেন, যে পুলিশ হত্যার অনতিবিলম্বে বিচার শুরু করেন, দেখবেন এটা থেমে যাবে। যদি এইটা না করতে পারেন তাহলে এটা কখনোই থামবে না, কারণ এইটা একটা অস্ত্র হিসাবে বিরোধী দলের পরে ব্যবহার করাবে। আর যদি না হয় তাহলে আমি বলবো যে বাংলাদেশের দেখেন দেশপ্রেমিক একটা ন্যাশনালিস্ট যদি বলেন, শেখ হাসিনা যে ন্যাশনালিস্ট, আমি বলছি না, আপনার শত্রু যদি বলে সেটা বড় কথা। আপনি দেখেন মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ বলেছেন শেখ হাসিনা ইজ এ ন্যাশনালিস্ট, ওনার মতো ন্যাশনালিস্ট আর পাওয়া যাবে না বাংলাদেশের রাজনীতিতে। সুতরাং তাকে দরকার, এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দরকার, তাদের মাঠে নামতে হবে জনগণকে নিয়ে। এইটাকে এই স্বাধীনতা বিরোধীদেরকে বিতাড়িত করতে হবে, সেই একটাই পন্থা, এবং এর মাধ্যমে এই মব কালচার বন্ধ হবে। আর যদি সেইটা না করতে পারেন তাহলে দেশটা রসাতলে যাবে। আমি বললাম তো যে আজকে দেখেন যে কয়েকদিন পরে দেখবেন যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ আসছে, আর কিছুই না।